বিবিসি করেসপন্ডেন্ট যেটা ওই শেখ মুজিবকে যখন ইন্ডিয়া পাকিস্তান থেকে গেল তখন ওখানে রিসিভ করেছেন, ওনাকে সঙ্গ দিয়েছেন, করেছেন। উনি সিরাজুর রহমান সাহেব এর উপরে যে কথা বলেছেন সেটা খুবই অথেন্টিক কথা। তো শেখ মুজিবের জিজ্ঞাসায় উনি বলেছেন যে এ পর্যন্ত পাওয়া আমাদের যে তথ্য বিভিন্ন বাংলাদেশ এবং সব বাইরের তথ্য 3 লক্ষ। কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিতে যে কাকে কোন মিডিয়াকে সাক্ষাৎকার দিতে এটাকে 3 মিলিয়ন বলেছেন। মানে ইংরেজিতে বাংলায় লাখ, এটা ইংরেজিতে এটাকে মিলিয়ন করে ফেলেছে। মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লাখ। 3 মিলিয়ন মানে 30 লাখ হয়ে গেছে। 30 লাখ হয়ে গেছে। এটা সিরাজুর রহমান সাহেবের বক্তব্য। এবং এটা এর ব্যাপারে আরও অনেক কথা আছে যে এটা প্রথমে কে বলল। এখান থেকে মানে রাশিয়া এটাকে ব্রডকাস্ট করে, রাশিয়াকে কোট করে এখানে দৈনিক বাংলা না কোন পত্রিকা কভার স্টোরি করে, সেই স্টোরিকে আবার ভিত্তি করে ওই মানে রাশিয়া কিংবা বাইরের পত্রিকাগুলো। এইভাবে মানে জিনিসটা চতুর্দিকে ছড়ায় পড়ছে। আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের অধিকার অর্জনের জন্য, আর ভারত আমাদেরকে অধিকার আদায় করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ, তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা অংশগ্রহণ করেছে। এই সময় আমি কয়েকটা জিনিস মানে মানে একটা মন্তব্য যে যখন এই স্বাধীন হয়ে গেল দেশ, তখন পত্রিকার ওপিনিয়নটা একটা নেশনের ওপিনিয়ন হয়ে যায়। তো সেখানে 2রা ডিসেম্বর আনন্দবাজার সম্পাদকীয়তে লিখলো এটাই ছিল ভারতের দীর্ঘকালের প্রতি, এই জন্য ভারত দীর্ঘকাল প্রতীক্ষা করেছে। এই দিনের জন্য ভারত দীর্ঘকাল প্রতীক্ষা করেছে যে এইরকম একটা সংগ্রাম হবে, আমি পুরো পাকিস্তানকে আমরা করতে ভাগ করার জন্য, আলাদা করার জন্য। তারপরে এই আনন্দবাজারে 25শে ডিসেম্বর লিখছে 47-এর ভাগাভাগি মিথ্যা, মানে ভাগাভাগিটা উড়িয়ে দিল। তার কারণ 47 না থাকলে 71 দুর্বল হয়ে যায়। এরপরে যুগান্তরের সম্পাদকীয় লিখেছিল 11 ডিসেম্বর প্রশাসন চালাবার কথা ভারতীয়দের, বাংলাদেশের প্রশাসন ভারতীয়দের চালানোর কথা। এটা 11 ডিসেম্বর লিখলো কলকাতার যুগান্তর। দর্শক আপনারা আবার এই বিষয়টা এই সাম্প্রতিক সময়ের যুগান্তর, কলকাতা যুগান্তর পুরোনো পত্রিকা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর এরপরে যুগান্তরের একটা আর্টিকেল রবীন্দ্র রায় লিখলেন বাংলাদেশের সেনাবাহিনী দরকার নেই, মানে ইন্ডিয়া তো আছেই। এরপরে যুগান্তরের সম্পাদকীয় 7 ডিসেম্বরে বলা হলো যে ইসলামের কবরে মাটি দেবে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ ইসলামের কবরে মাটি দেবে। এটা যুগান্তরের সম্পাদকীয় 7 ডিসেম্বর 1971। তারপরে ভারত ইন্দিরা গান্ধী বলেছেন সেই সময় একটা জনসভায়, তারিখটা আমার ঠিক মনে নাই, ভারত বিভাগ ভুল ছিল। আর একটা মানে একজন নিরঞ্জন সেনগুপ্ত 1971 সালের 26শে ডিসেম্বর বললেন দ্বিজাতি তত্ত্ব ভেঙে চুরমার হয়ে গেছে। আসলে এটা একটা বিরাট প্রশ্ন আমাদের জন্য, দ্বিজাতি তত্ত্ব কি শেষ? আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন জাতি, সার্বভৌম জাতি। তো টুনেশন থিওরিতে ছিল 47-এর টুনেশন থিওরির রেজাল্ট হলো 47, তো এখন তো নাই। তার টুনেশন থিওরি কি নাই বলবো আমরা? এটা মানে একটা বড় প্রশ্ন, যে প্রশ্নের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ভর করছে, এই প্রশ্নের সলিউশনের উপরে। যদি এটার উপর গুরুত্ব না দেওয়া হয় তাহলে একটা সময় এমন আসবে যখন আমরা এদের কথা ওই যে বললাম এদের কথাগুলো সত্য হবে। তো এই ব্যাপারে একটা কথা আমার খুব ভালো লেগেছে, বসন্ত চ্যাটার্জি ইনসাইড বাংলাদেশ টুডে একটা বই আছে বসন্ত চ্যাটার্জির, সেই বসন্ত চ্যাটার্জির বইতে উনি এই যে মত টুনেশন থিওরি ভেঙে চুরমার হয়ে গেছে, টুনেশন থিওরি না, এটা মিথ্যা, এরই জবাবে উনি দিয়েছেন।
ইফ দ্য থিওরি হ্যাজ বিন ডিমোলিশড, যদি টু নেশন থিওরি শেষই হয়ে থাকে, অ্যাজ দে ক্লেম, তারা যেটা বলে যে মানে টু নেশন থিওরি শেষ হয়ে গেছে, সমাধি ঘটেছে, দেন তাহলে অনলি লজিক্যাল কনসিকুয়েন্স শ্যাল বি, তাহলে এটাই যুক্তির একমাত্র এটাই যুক্তির দাবি হয়ে যায় যে ভারতের সাথে বাংলাদেশ একীভূত হবে। তাই তো হয় ওনার কথা অনুযায়ী, কিন্তু তাই হয়। না থাকলে বাংলাদেশ, উনি বলছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে একীভূত হবে, কিন্তু একীভূত তো হয়নি। কারণ তাহলে বোঝা টু নেশন থিওরি আমরা স্বীকার করি, আমরা বলি বা না বলি, টু নেশন থিওরি আছে। এই যে ভারতের যে মনোভাব, আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারে যাওয়া না যাওয়ার ব্যাপারে এই ক্ষেত্রে অনেকটা প্রভাব বিস্তার করেছে। আমরা এই যে মুক্তিযুদ্ধের যারা যায়নি, রাজাকার তো ভিন্ন জিনিস, রাজাকারটা হলো রাজাকার সরকারি বাহিনী, সরকারি একটা অক্সিলারি বাহিনী, হ্যাঁ সরকারের অক্সিলারি বাহিনী, আলবদর সেরকম অক্সিলারি বাহিনী, এরকম যারা ছিল অক্সিলারি বাহিনী, কিন্তু এছাড়াও যে বুদ্ধিজীবীরা কলকাতার, আপনি যদি ঘাঁটেন, পত্রপত্রিকা ঘাঁটেন, তাহলে দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি অধ্যাপক প্রফেসর তারা পাকিস্তানকে সমর্থন করছে সে সময়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিবৃতি দেখেন ওইরকমই বিরাট সংখ্যা, অর্ধেকের বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ারা পাকিস্তানকে সমর্থন করছে। আবার বিরুদ্ধেও আছে, পক্ষেও আছে, দুই পক্ষে আছে। এই যে ডিভিশনটা হলো, এটা একটা কারণ, একটা বড় ভীতি, যেটা বসন্ত স্যার যে বলেছে যে টু নেশন থিওরি না থাকলে তাহলে বাংলার পরিণতি হলো ইন্ডিয়ার সঙ্গে রিউনাইট হওয়া, একীভূত হওয়া। এই ভয় কাজ করেছে যারা মুক্তিযুদ্ধে যোগদান করতে পারেনি, যে দলগুলো, যে ব্যক্তিগুলো যোগদান করতে পারেনি, এটাকে কোনো দলের নামে মানে আইডেন্টিফাই করা যাবে না যে এটা জামাত ইসলামী করেছে, এটা না। তখন আপনি আওয়ামী লীগ ছাড়া, মস্কোপন্থী ন্যাপ ছাড়া সমস্ত দল, মুসলিম লীগ থেকে শুরু করে ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় সংগঠন, তারপরে ইসলামী রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, তারপরে সেকুলার সংগঠনের মধ্যে পিকিংপন্থী ন্যাপ, এ সবাই মিলে তো তখন মুক্তিযুদ্ধে যায়নি। আর একটা বিষয় হলো যেটাকে আমরা ইয়াতে করি না, এটা একটা জিনিস চিন্তা করেন, এই যদি তাজউদ্দিন সাহেব বর্ডার ক্রস করতে পারছেন ইজিলি, কিন্তু গোলাম আজম সাহেবকে পারতেন বর্ডার ক্রস করতে? ওনাকে দেওয়া হতো বর্ডার ক্রস করতে? দেওয়া হয়নি। ভাসানী যখন বর্ডার ক্রস করতে গেল তখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি আওয়ামী লীগের? তো বলছে না, আমরা আওয়ামী লীগের না, আমরা ন্যাপের। তখন বলা হলো যে আওয়ামী লীগ ছাড়া কারো বর্ডার ক্রস করার ইয়া নেই। এটা একটা উপন্যাসের মানে এই ভাসানীর উপর লেখা বইয়ে ওইটা পেয়েছি আর কি, যে একটা এই ডায়লগটা যে আওয়ামী লীগ ছাড়া বর্ডার ক্রস করার ইয়া নেই। এছাড়া মানে মানে আরও কিছু নেতা, যেমন আমাদের মরহুম কাজী জাফর, কাজী জাফর এবং এই ধরনের, পরে জাতীয় পার্টির ছিলেন, পরে হয়েছেন, তো এরা বর্ডার ক্রস করতে চেষ্টা করেছিল, পারেনি। তো এটা একটা বড় প্রশ্ন যে যারা মুক্তিযুদ্ধে যায়নি তারা কি আসলে যেতে পারতো কিনা, যদি বর্ডার ক্রস করতে চাইতো বর্ডার ক্রস করতে দেওয়া হতো কিনা। বর্ডার ক্রস করাটা তো একটা মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার একটা মানে বড় কারণ ছিল, তার কারণ ওখানে থেকেই তো সংগঠিত হয়ে এদিকে আসতে হবে। সবকিছু বাদ দিয়ে এটা বলছি যে এছাড়াও তারা যোগদান করতে পারেনি, যে 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 ভয়টা শেখ মুজিবের মধ্যেও ছিল, যেটা আমি বলেছি এর আগে, যেমন একটা ভীতি, একটা ভারত ভীতি ওনার মধ্যেও ছিল, সেটা মানে আমাদের মানে এরা যারা ইয়া করতে পারেন তাদের মধ্যে এই ভীতিটা ছিল, যে তারা তো বলেই রাখছে যে কয় বছর টিকবে বাংলাদেশ, পাকিস্তান কয় বছর টিকবে, এরপর আবার ভারতের সঙ্গে মিলে যাবে, এবং এই আশা তারা ত্যাগ করেনি। এই আশাটা তাদের মধ্যে আছে, এবং মুক্তিযুদ্ধের পরে তারা যে কথাগুলো বলেছে এই কথাগুলো প্রমাণ করে যে তারা এই চিন্তার উপরে আছে।
তো মানে নানা কারণ হয়তো আছে, নানা ইয়া বলা হবে। এখন এগুলোর বস্তুনিষ্ঠ দুর্ভাগ্যের বিষয় হলো বস্তুনিষ্ঠ কোনো ইতিহাস কালেকশন বাংলাদেশে হয়নি, মুক্তিযুদ্ধের উপরও হয়নি, যে আসল কার্যকারণগুলো আমরা উদ্ধার করব। কারা মানে রাজাকার হলো, কারা মুক্তিযোদ্ধা হলো, কারা ইয়ে হলো, এই ইনফরমেশনগুলো রেকর্ডগুলো আমরা যদি কালেকশন করতাম তাহলে জাতিকে আমরা নতুন জিনিস ভালো কিছু আরও কিছু দিতে পারতাম, যে আমাদের জাতীয় সংহতির তাহলে উপায় কি, অতীতের আমাদের ল্যাকিংগুলো দুর্বলতা যেগুলো যদি ধরা পড়ে তাহলে ভবিষ্যতে এর কারেকশন করে আবার জাতীয় সংহতি আমরা বাড়াতে পারি। সে কাজ এখন মানে খুবই কঠিন, সেটা তো হচ্ছেই না, বরং আরো বিভাজন কিভাবে বৃদ্ধি করা যায়। দেখেন একটা বইতে আমি পড়েছিলাম চমৎকার একটা তথ্য, যে কোনো একটা থানায় সেখানে জামাত ইসলামী ভোট পেয়েছিল মোটের উপরে 13টা না কতটা এরকমই আর কি, 13টা না 113 ভোট পেয়েছিল, 13টা ভোট করেছে। সেখানে রাজাকার হয়েছিল কয়েক হাজার, তো তারা কোন দলের হলো? তাই তো জামাত ইসলামের ভোটই পাশে হলো মানে এরকম 100-এর নিচে, 100-এর নিচে ভোট পাইছে জামাত ভোটে। তার ভোটকে সমর্থকরা ভোট দেয়, জামাতের না হয়েও ভোট দেয়, আত্মীয় স্বজন ভোট দেয়। তো এই ভোট এই সংখ্যা যদি দাঁড়ায় তাহলে রাজাকারটা কোন দলের? সেই তো রাজাকার কোন দল থেকে গেছে? আসল কথা হলো তখনকার যে অবস্থা ছিল, রাজাকার হলে মানে ভাতা পাবে, একটু নেতৃত্ব কর্তৃত্ব পাবে, এটার জন্য মানে সবাই মানে এই ধরনের যার সুযোগ চেয়েছে তারা সবাই এখানে যোগদান করেছে। এটা দলীয় প্ল্যাটফর্ম এটা ছিল না, এটা সবার একটা কমন একটা প্ল্যাটফর্ম ছিল। কোন দলের কত ছিল সেটা তো আমরা কালেকশন করলাম না, তথ্য কালেকশন হয়নি, করা গেল না। আমি একটা আর্টিকেল লিখছিলাম অনেক দিন আগে, একটা বিশেষ সংখ্যায় সংগ্রামে বিশেষ সংখ্যায় লিখছিলাম। তো আমার হলো যে মুক্তিযুদ্ধ কিংবা পারস্পরিক লড়াই অনেক হয়, অনেক দেশে হয়েছে। মানে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভিয়েতনামে লড়াই হলো, কত লক্ষ লোক মরেছে, কি নিদারুণভাবে তারা মারা গেছে, কিন্তু তাদের সঙ্গে গলায় খাতির, গলায় চীনের সঙ্গে সম্পর্ক ভিয়েতনামের ভালো না, কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। এরপরে জাপানের সাথে তো এখন ভালো সম্পর্ক, জাপানকে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বম দিয়ে তাদেরকে কি অবস্থা করলো, কিন্তু এখন কিন্তু ভালো রিলেশন। তারপরে আমেরিকাতে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ তো মানে মুক্তিযুদ্ধ নয়, এটা গৃহযুদ্ধ আমেরিকাতে হয়েছে, দুইটা পক্ষ, একদম দুইটা পক্ষ, উত্তর দক্ষিণ, এর মুক্তিযুদ্ধ হলো, কত লোক মারা গেল। কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হলো, তখন আব্রাহাম লিঙ্কনই না, তখন রাষ্ট্রপ্রধান কে ছিলেন, আমার জন্ম আব্রাহাম লিঙ্কন, উনি তখন বললেন যে আজকের পরে আমরা সবাই আমেরিকান। কে পক্ষে ছিল, কে কোন পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, এই হিসাব থাকবে, এই হিসাব আর করা হবে, আজকের পক্ষ থেকে আমরা আমেরিকান। এটা তো বঙ্গবন্ধু চেয়েছিলেন, হ্যাঁ না অবশ্যই চেয়েছিলেন, এবং উনি যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই ব্যাপারে ভাসানী শুরু থেকে বলে আসছে, আতর রহমান খান সাহেব বলে আসছে, আবুল মনসুর আহমদ সাহেব বলেছেন, এর উপর অনেক কথা তারা বলেছেন যে একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন হওয়া দরকার, ফরগিভ অ্যান্ড ফরগেট হওয়া দরকার। আমরা যখন যুদ্ধ অপরাধী যারা 192 জন যুদ্ধ অপরাধী তাদেরকে ফরগেট করেছি, তো আমাদের দেশের ভিতরে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে আমরা লড়াই করব কেন, সেই তো তাদেরকে আমরা করবো কেন, এটা ওনারা বলেছেন। এবং ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য তারা মানে এই মানে বারবার এই কথাগুলো বলেছেন, এবং শেখ মুজিবুর রহমান আসলে এটা অ্যাকসেপ্ট করেছেন, অথবা উনিও চেয়েছিলেন এটাই, এটা উনি চেয়েছিলেন যে আমরা শুধু যারা মানে 4টা অপরাধ, হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং এই ধরনের 4টা অপরাধ যারা করেছে তারা ছাড়া, ক্রিমিনাল অপরাধ যারা, তারা ছাড়া সাধারণ ক্ষমা ঘোষণা করলো। কিন্তু আমাদের এখানে ক্ষমা ঘোষণা করলেন, ক্ষমা ঘোষণা থাকলো না কেন?
থাকলো না কেন? সেই তো না, তার কারণ হলো আমি আমার একটা বইতে লিখেছিলাম যে যে দেশে আমেরিকা যে ফরগিভ অ্যান্ড ফরগেট করতে পারছে, সবাই মুক্তিযুদ্ধ যেদিন শেষ হলো সেই দিন যখন সবাই এক আমেরিকান হয়ে গেল, অতীতকে মুছে ফেললো, কিন্তু আমরা এটা পারিনি। কারণ হলো আমাদের আমেরিকার কোনো বৃহৎ প্রতিবেশী ছিল না, কিন্তু আমাদের বৃহৎ প্রতিবেশী। রাইট, সুন্দর সুন্দর কথা বলছেন। এই তারা এই ইস্যুটাকে অ্যালাইভ রাখতে চায় তাদের স্বার্থের জন্য। এবং এটা কিন্তু মানে আপনি তো জীবন সাহান্যে একরকম বলা যায় যে আপনি দেখছেন যে আসলে এই জিনিসটা কিন্তু আরো দিনকে দিন প্রকট করা হচ্ছে। হ্যাঁ, না আমি তো, এবং ওই প্রজন্মটা তো এখন নাই বলতে গেলে, এখন সামান্য কিছু হয়তো আছে, কিন্তু তারপরেও এটাকে মুখ্য করা হচ্ছে। আগে তো 47 বিভাগ নিয়ে বা টু নেশন থিওরি নিয়ে আমি এর বিরুদ্ধে শেখ মুজিব সাহেব কোনোদিন কোনো কথা বলেছেন আমার জানা নেই, আমি পড়িও নি। কিন্তু এখন কিন্তু বলা হচ্ছে, এখন ওখানে ওটা ভুল ছিল, এখন দেদার বলা হচ্ছে যে মানে টু নেশন থিওরি ভুল। হ্যাঁ, টু নেশন থিওরি ভুল ছিল, পাকিস্তান 47 বিভাগ ভুল ছিল। আর ভুল বললে তো আমরাও থাকি না, শেখ মুজিব সাহেবও তো থাকেন না। হ্যাঁ, থাকেন না। উনি তো টু নেশন থিওরির একজন মানে ঘোরতর পক্ষের একজন যোদ্ধা। এবং শেখ হাসিনাও কিন্তু বলেছেন কিছুদিন আগে যে আমার বাবা দুটো দেশ স্বাধীন করছেন, যদিও তার কথা আমরা অন্যভাবে, তিনি বলছেন পাকিস্তানও তিনি স্বাধীন করছে, বাংলাদেশও স্বাধীন করছেন। সেটা তার মানে এটাই তো প্রমাণ করে যে টু নেশন থিওরির ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এবং সেখানে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। না, এটাই আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ আমি দিই যে এই বইটা উনি ছাপার ব্যবস্থা করেছেন। সারা শেখ মুজিবের এই যে লাইফটা আমাদের কাছে ছিল না, একটা ন্যাশনাল ডকুমেন্ট। এটা প্রকাশ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জাতির উপকার, এই যে শেখ মুজিবের অসমাপ্ত জীবনী, হ্যাঁ, এই বইটা প্রকাশ করে উনি জাতির উপকার করেছেন। জি, একদম মানে ডিটেইল চলে এসেছে। এটা আমরা কোনোভাবে এইভাবে জানার কথা জানতে পারতাম না। এটা ওনাকে এই ধন্যবাদ যে উনি খুব বড় একটা কাজ করেছেন, এবং উনি ওনার কথাকে যা উনি লিখেছেন সেটাই রাখছেন। কোনো এডিট আমি শুনেছি যে এখানে কোনো এডিট হয়নি, এডিট করতে দেওয়া হয়নি, শুধু বানান ভুল ছাড়া করে করতে দেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাকে দেয়া করাইছে কাজটা, আল্লাহর শুকরিয়া আদায়। এখানে তো অনেক ডকুমেন্ট, তো অনেক বিষয়গুলো এসছে একদম নির্মোহভাবে। এখন সবচেয়ে আতঙ্কের বিষয় হলো যে মানে আমাদের যে স্বাধীনতার যে ডকুমেন্টগুলো, এটা ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়া থেকে মিসিং। এটা ইন্ডিয়া থেকে মিসিং নাই। এর কনসিকুয়েন্স আমি কি জানি না। আমাদের এখানে তো ওই যে দুর্লভ ডকুমেন্টগুলো আমাদের এখানে নাই। এখন আল্লাহ জানে কীভাবে সামনে কি হবে। তো এটা আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা ইতিহাস পড়ে না। এটা আমাদের সবচেয়ে ক্ষতিকর জিনিস, ইতিহাস পড়ে না। বিজ্ঞানের ছাত্ররা ইতিহাস পড়ায় লাগে না, আর্টসের ছাত্ররা ইতিহাসে কম নাম্বার উঠে, এই জন্য পড়ে না। তো কম্পালসারি হিসাবে যেটুকু আছে সেটুকু পড়ে, সেটুকুর মধ্যে আর কি আছে, ওটা তো পাস করার জন্য পড়ে। ওটা তো ডিটেইল আমাদের জন্য বিরাট যে আসলে মানে ভবিষ্যতে এখন যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে থাকবেন, তারা এই ন্যাশনাল এই যে ক্রাইসিসটা, আমি এখানে ন্যাশনাল ক্রাইসিস বলবো, যে ইতিহাস জানে না, অতীত জানে না, সে ভবিষ্যৎ তৈরি করতে পারে না। যে অতীতেই জানে না, সে ভবিষ্যৎ তৈরি করে নির্মাণ করবে কি করে? হ্যাঁ, পারে না। সে অতীত আমাদের জানা দরকার। আর একটা অ্যালার্মিং কথা আমি এখানে বলে রাখতে চাই। আমি এই কথাটা আমি নিজে চেক করিনি, কিন্তু এটা আমি কথাগুলো শুনেছি যে ইতিহাস সংক্রান্ত মৌলিক বইগুলো বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। কে বা কারা এই জিনিসগুলো মানে গায়েব করতেছে। আমি পাবলিক লাইব্রেরি, তারপর যার যে বড় বড় যে লাইব্রেরি আছে আমাদের দেশের, এই লাইব্রেরিগুলো থেকে
যে ইতিহাস বিষয়ক মৌলিক গ্রন্থ, খুবই মূল্যবান গ্রন্থগুলো হারায় যাচ্ছে নাকি, এটা জানি না, এটা করা যায় কি না। জি, এটা একটা বড় আমাদের সামনের, আমাদের ইতিহাস জানার জন্য। এখন ইতিহাস তো লিখতে হলে যেতে হয় লন্ডনে, বাংলাদেশ থেকে লেখা যায় না, ওখানে যেতে হয়। আর্কাইভ আছে ওখানে, আর্কাইভ ওখানে আছে। বিবিসি করেসপন্ডেন্ট যেটা, ওই শেখ মুজিবকে যখন ইন্ডিয়া পাকিস্তান থেকে গেল তখন ওখানে রিসিভ করেছেন, ওনাকে সঙ্গ দিয়েছেন, করেছেন। উনি সিরাজুর রহমান সাহেব এর উপরে যে কথা বলেছেন সেটা খুবই অথেন্টিক কথা। তো শেখ মুজিবের জিজ্ঞাসায় উনি বলেছেন যে এ পর্যন্ত পাওয়া আমাদের যে তথ্য, বিভিন্ন বাংলাদেশ এবং সব বাইরের তথ্য 3 লক্ষ। কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিতে যে কাকে, কোন মিডিয়াকে সাক্ষাৎকার দিতে, এটাকে 3 মিলিয়ন বলেছেন। মানে ইংরেজিতে, বাংলায় লাখ, এটা ইংরেজিতে এটাকে মিলিয়ন করে ফেলেছে। মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লাখ। 3 মিলিয়ন মানে 30 লাখ হয়ে গেছে। 30 লাখ হয়ে গেছে। এটা সিরাজুর রহমান সাহেবের বক্তব্য। এবং এটা এর ব্যাপারে আরও অনেক কথা আছে যে এটা প্রথমে কে বলল। এখান থেকে মানে রাশিয়া এটাকে ব্রডকাস্ট করে, রাশিয়াকে কোট করে এখানে দৈনিক বাংলা না কোন পত্রিকা কভার স্টোরি করে, সেই স্টোরিকে আবার ভিত্তি করে ওই মানে রাশিয়া কিংবা বাইরের পত্রিকাগুলো। এইভাবে মানে জিনিসটা চতুর্দিকে ছড়ায় পড়ছে। জি, আমি একটু কিছু গ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, যে জায়গাগুলো আপনার মুক্তিযুদ্ধে, মানে যেমন মানিকগঞ্জ, আমি এর ওপর ডকুমেন্টারি করেছিলাম। তো আমি অনেক বয়োবৃদ্ধ মানুষ যারা আপনাদের মধ্যে যে মুক্তিযুদ্ধ সরাসরি দেখেছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এলাকায় কতজন লোক শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। তো আমি কয়েকটি এলাকা ঘুরে, তারা বলে যে আমরা শুনেছি যে অমুক জায়গায় একজন লোক মারা গেছে, শুনেছি, মানে উনি দেখেন উনি। তো মুক্তিযুদ্ধে যে পরিমাণ 30 লক্ষ লোকের কথা বলা হয়, তাহলে 68,000 গ্রামকে যদি এটা ভাগ করা হয়, তাহলে প্রায় আপনার প্রত্যেকটা গ্রামে 350-400 করে লোক আপনার মারা যেতে হবে। তো এই ব্যাপারে আর একটা তথ্য, ওই 1974 সালের বা 75 সালের শুরুর দিকে অথবা 74 সালের শেষের দিকে সদরঘাটে ওখানে একটা বিল্ডিং আছে, ওখানে আমার এক বন্ধু চাকরি করতো। তো ওইখানে আমার দেখা হলো কে মিসের, ওই বগুড়ার, ওই যে বই লিখছেন, রাজশাহীর ইতিহাস, বগুড়ার ইতিহাসও বোধহয় আছে, ইতিহাসবিদ আর কি, কে মিসের, ওনার সঙ্গে দেখা হয়েছিল। তো ওনার সঙ্গে উনি এই মানে মুক্তিযোদ্ধার এই যে মানে নিহত হওয়া, শহীদ হওয়া, মানে যারা এদের নিহত হওয়ার সংখ্যা, যে বাংলাদেশে কত নিহত হয়েছে, এটা শেখ মুজিবের সময়েই এই একটা উদ্যোগ নেওয়া হয় এবং বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয় যে তারা সন্ধান করে ডকুমেন্টগুলো এক জায়গায় ঢাকায় নিয়ে আসবে। তো বগুড়া, দিনাজপুর, কোন জেলা, কোন এলাকার তথ্যটা ওই কে মিসেরের ইয়াতে পড়েছিল, উনি এটা নিজে করেছেন, কালেকশন করেছেন। তো উনি বলতেছেন যে আমি যেটা কালেকশন করেছি সেটা কোনোদিন প্রকাশ হবে না। সেটা কি উনি বলেছিলেন কত কালেকশন করেছেন? হ্যাঁ, কালেকশন বললেন যে একটা গ্রামে শুনলাম 30 জন লোক মারা গেছে। 30 জন লোক মারা গেছে, মানে 30 জন লোককে নিহত করা হয়েছে, মানে পাক বাহিনী ইত্যাদি তারা হত্যা করেছে। এটাকে আমরা ওই গ্রামে গেলাম, সরজমিনে গেলাম, যে খোঁজখবর নিয়ে সংবাদ দেওয়া যে অমুক বাড়িতে একজন লোক মারা গেছে, 1 লোক মারা গেছে। আমরা সেই বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই বাড়িতে একজন লোক মারা গেছে, সে মারা গেছে রাজাকার, পাক বাহিনীর দ্বারা নিহত হয় না, রাজাকার মারা গেছে। তো আমি এইভাবে আমরা যে কালেকশন করেছি, আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এটা প্রকাশ কোনোদিন হবে না। তাহলে তো একটা মিথ্যার ওপরে একটা ইতিহাস
রচিত হচ্ছে এবং এগুলো আমাদের বাচ্চাদেরকে হতাশ হবার শেখানো কিছু হচ্ছে। নাই, কারণ ইতিহাস তৈরি হয়, ফার্স্ট জেনারেশন পারে না, সেকেন্ড জেনারেশন পারে না, থার্ড ফোর্থ এই জেনারেশনগুলো ইতিহাস লিখবে। আমরা আমরা জেনেছিলাম যে মানে ঘটনার সাথে সংশ্লিষ্ট একজন মানুষ বেঁচে থাকতেও অথেন্টিক ইতিহাস নাকি আসে না, হবে না, হয় না। এটা আমাদের ইতিহাস, এত ইতিহাসের উপকরণ রেখে যাওয়া দরকার, রাইট, যাতে করে গবেষণা করতে পারে। আমি যে কালো পঁচিশ আগে পরে বইটা লিখেছি, এটাই চেষ্টা করেছি যে উপকরণগুলো রেখে যাওয়া, যাতে অনুসন্ধান যারা করবে তারা ক্লু পায়, অনুসন্ধানের ক্লু যাতে পায়। আমি এটাই চেষ্টা করেছি আমার বইতে। আমার বইয়ের প্রথম ভাগটা ছিল স্বাধিকার আন্দোলন কীভাবে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হলো, স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হলো। আর একটা পার্ট হলো জাতি বিভক্ত হলো কেন। জাতি তো কোনো সময় বিভক্ত হয়নি। বাংলাদেশের ইতিহাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতি কখনো বিভক্ত হয়নি। আপনি দেখেন 46-এর ইলেকশন, তারও আগে যে ইলেকশনগুলো গেছে, জাতি একমত হয়ে ভোট দিছে। 47, 54, 1971 এই ধরনের আসেন যা দ্য ইউনাইটেড। কিন্তু মুক্তিযুদ্ধে এসে এই দুঃখজনক ডিভিশনটা কেন হলো, কার ভুলে? তো এখানে আমি একটা জিনিস লিখেছি যে এখন ব্লেম মানে সত্যি কথা, মানে আসল ঘটনা কি এটা বলা যাবে না, কিন্তু তথ্য কিছু উপাত্ত সেগুলা সামনে আনা যায়। একটা হলো আমার যেটা মনে হয়, আমি তো তখন সাংবাদিক, তখন জিনিসগুলো দেখেছি যে ১৭ মার্চ থেকে যে অসহযোগ আন্দোলনের শুরু হলো। আমি তখন 1 মার্চে, সম্ভবত 1 মার্চে স্টেডিয়ামে হচ্ছিল, ক্রিকেট খেলা হচ্ছিল, পাকিস্তান আর কোন দল কিংবা ফুটবল খেলা হচ্ছিল, যেটাই হোক আমার মনে নেই এখন, ক্রিকেট বা ফুটবল খেলা হচ্ছিল। তখন আমি ওই খেলার হঠাৎ এই থেকে রাস্তা থেকে একটা উচ্চকণ্ঠ, মাইকের উচ্চকণ্ঠ আসলো যে জনগণ আপনারা সব বের হয়ে আসেন, বাংলার মুক্তির সংগ্রামে যোগ দেন। এই মাইকিং 1 মার্চ। তখন আমি স্টেডিয়ামের ওটা দেখলাম যে এটা একটা বেবি ট্যাক্সি কথাগুলো বলছেন রব সাহেব, আসম আব্দুর রব। উনি নিজেই বলছেন? হ্যাঁ, উনি নিজেই বলতেছেন, আমার যদ্দূর মনে পড়ে উনি নিজে বলতেছেন। তারপরে খেলা বন্ধ হয়ে গেল। খেলা বন্ধ হলে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে দেখলাম যে ভিন্ন চেহারা, যে যখন ঢুকছিলাম তখনকার চেহারা আর যখন বের হলাম তখনকার চেহারা আলাদা। ওই ভাঙা ভাঙি লুটতরাজ শুরু হয়ে গেছে। তো বন্দুকের দোকান লুট, তারপরে হলো ওই ওই যে গিনেজ ছিল, ওখানে অগ্নি সংযোগ হলো, লুট হলো, এগুলো শুরু হয়ে গেছে আর কি। তো এখন 1 মার্চে এখন যে 1 মার্চে যে অসহযোগ আন্দোলন শুরু হলো, এই শুরু হওয়ার পরে রিজনটাকে এরা যে সংসদ অধিবেশন বসার কথা ছিল, এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। এই তারই রিয়াকশন, এটা 1 মার্চের ওই অসহযোগের রিয়াকশন। হ্যাঁ, আসলে স্বাভাবিক আলোচনার রাস্তাটা থাকলো না, বা অ্যাসেম্বলি যে কল করার কথা সেটা থাকলো না, কারণ স্থগিত সংসদের বৈঠকই স্থগিত হয়ে গেল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো। এটা হলো তখন এই যে অসহযোগ আন্দোলন শুরু হলো, এই অসহযোগ আন্দোলনকালে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এমন কোনো নেতা ছিল না যে শেখ মুজিবের উপর আস্থা স্থাপন করেনি। আমাদের গোলাম আজম সাহেব, তার আব্দুর রহিম সাহেব থেকে সবুর খান, ফজল কাদের চৌধুরী, সবাই তাদের একাধিক বিবৃতি যে জামাতকে ক্ষমতা হস্তান্তর করা, আনকন্ডিশনালি তার হাতে ক্ষমতা হস্তান্তর করা আছে, এগুলো আমরা তো পড়েছি। হ্যাঁ, তো এই যে বললো 23 তারিখ পর্যন্ত আলোচনা চললো, তারপরে 24 তারিখে 24 তারিখ রাত পর্যন্ত আন্দোলন চললো। তা এই যে 24 তারিখ রাত বা 25 তারিখ দিন পর্যন্ত শেখ মুজিব, তাকে যে আনকন্ডিশনালি যারা সমর্থন করেছে তাদেরকে শেখ মুজিব, আমার মনে হয়েছে আর কি, যে তাদেরকে কি উনি ধন্যবাদ দিচ্ছেন কিংবা ডাকছেন, কি হ্যালো করছেন যে আপনারা আসেন, কি করা যায় দেশের জন্য।
যে আমরা একসঙ্গেই ইয়া করি, আমাদের সবারই দেশ ইয়া, তো এটা উনি করেননি। না, এই টেন্ডেন্সিটা তো আপনি আগে বলছেন যে ওই 6 দফার সময় থেকেই তিনি আসলে একাই সব কৃতিত্ব নেওয়ার এক ধরনের মানসিকতা তার ভেতরে। এটা হলো কি, এটা এই আলোচনাটা না হওয়ার ফলে হঠাৎ করে 25 তারিখে যখন উনি চলে গেলেন, অ্যারেস্ট হয়ে চলে গেলেন, আর যখন স্বাধীনতার ঘোষণা হলো, তখন এরা তো কি হলো কি হচ্ছে এই তো বিমূঢ় অবস্থায় পড়ে গেল। কি করব আমরা, ইন্ডিয়াতে কেমন করে আমরা যাব? ইন্ডিয়া যদি তো ইন্ডিয়ার ইতিহাস, ইন্ডিয়া তো আমাদেরকে ইয়া করবে না। তো এখান থেকে আসলে নেশন বিভক্তিটা এইখানে মানে ইয়া হয়ে গেছে যে আমাদের মধ্যে কোনো আলোচনা সমঝোতা এই আমাদের রাজনীতিতে তখন ছিল না, তখনও ছিল না, যেমন এখনো নাই। এবং এটা জিনগত কিনা আমাদের জাতির ভাগ্যে এইভাবে একটি মানে দুঃসময় কবে দূর হবে আমাদের দেশ থেকে, এটাই তো হচ্ছে একটা মুখ্য প্রশ্ন। যাই হোক, আজকের আলোচনা আমরা শেষ করছি। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম আমাদের জীবন্ত কিংবদন্তি, আমাদের সম্মানিত অগ্রজ, যিনি একটি বিশাল সময়ের পুঙ্খানুপুঙ্খ একদম সাক্ষী হয়ে আছেন, জনাব আবুল আসাদ, সম্পাদক দৈনিক সংগ্রাম এবং সাইমুম সিরিজের, বিখ্যাত সাইমুম সিরিজের যিনি লেখক। আজ আমরা তার কাছ থেকে আমাদের মুক্তিযুদ্ধ এবং সেই সময়কার প্রাসঙ্গিক যে রাজনৈতিক অবস্থা, সেই বিষয়গুলো আমরা জেনেছি। আগামী পর্বে আমরা আরও ডিটেইল শোনার চেষ্টা করব, সে আশা রেখেই আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।